রঞ্জনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জনবাবু এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়। রঞ্জনবাবু, আপনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল চ্যাপ্টারের জয়েন্ট সেক্রেটারি। আমি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক বলছি। অন রেকর্ড ন্যাশনাল টেলিভিশনে আপনার কথাগুলো যাচ্ছে। আপনি এখনো স্টিক করে আছেন বা আপনারা সাংগঠনিকভাবে এখনো স্টিক করে আছেন এই লাল জামা পরা যাকে দেখা যাচ্ছে সে অভিক দে, সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়? আপনারা পুলিশের বিরুদ্ধে গিয়ে এই কথাটায় এখনো কি স্টিক করে আছেন? এ নিয়ে কোনো দ্বিমত নেই, কারণ এ নিয়ে কিন্তু আমরা প্রেস ব্রিফ দিয়েছি এবং সেই প্রেস ব্রিফিংয়ে পরিষ্কারভাবে লেখা আছে লাল নীল সবুজ তিনটে রঙের যেভাবে কম্বল পাটলানো হলো এবং দলীয় রাজনীতির মতো একটা রং লাগানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু এই লাল জামা যে অভিজ্ঞ সেটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিমত নেই। মনে রাখতে হবে যে অন্যায়কে অন্যায় বলার জন্য কোনো দলে যুক্ত হতে হয় না, আবার কোনো দল থেকে বিযুক্ত হতে হয় না, একজন মানুষের মতো মানুষ হয়। তাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন 1928 সালে ডক্টর বিধানচন্দ্র রায় দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু এখানে আজকে রাজপথে আমরা যা দেখেছি, বাইপাস জুড়ে মানববন্ধন হয়েছে। আজকে আমাদের মহিলা চিকিৎসকরা যত অপরাজিত আইন আসুক না কেন, তারা ডিউটি রুমের চেয়ে মনে করছে যে রাজপথে আমরা অনেক নিরাপদে থাকবো। এবং আজকে যে 22 জন প্রতিনিধি দল গিয়েছিল 22 ঘন্টা ধরে আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্টে, তাদের প্রত্যেককে স্যালিউট। আমি কুর্নিশ জানাই আইএম এর পক্ষ থেকে, এটা ক্রুসেডের শুরু। জানি না বাস্তিল দুর্গের পতনের সূত্রপাত এখান থেকে হবে কিনা, কিন্তু আজকে এই 334 বছরের শহর জব চার্নকের দ্বারা আজ অব্দি, যেটা ক্যালকাটা মেডিকেল কলেজ 1835 সালে, এনআরএস মেডিকেল কলেজ 1873 সালে, আরজিকর মেডিকেল কলেজ 1886, ন্যাশনাল মেডিকেল কলেজ 1948 এবং আইপিজিএম 1957 সালে প্রতিষ্ঠিত হয়। আজ অব্দি এই ইতিহাসে কোনো মেডিকেল কলেজের অধ্যক্ষকে এভাবে গ্রেফতার হতে হয়নি। আজকে অভিজ্ঞ তো এই সিন্ডিকেটের একজন। আমি যদি তাকে অভিজ্ঞ বলি জয়, তাহলে জয়ের আরেকজনের কাছেও আমরা উত্তেজ বীরু। রমেশ সিপ্পির সেই যুগান্তকারী 16 সিনেমার এই জয় বীরু জুটি, মানে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে তো আরেকটা পুরো অধ্যায় বানানো যায়। তিনি যা করেছেন, যে তোলাবাজি সিন্ডিকেট থেকে শুরু করে একজন প্যাথোলজি এমও থেকে তিনি ওখানে এসআরশিপ করে, তারপরে একদম ক্লিয়ার কাট। আমি ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের সাথে আমার প্রথম পরিচয় হয় মুর্শিদাবাদে। তিনি আসেন সার্কিট হাউসে এবং সেখানে 7 জনের একটা বহুদলীয় প্রতিনিধি দল হেলথ রিলেটেড স্ট্যান্ডিং কমিটির থেকে ভিজিট করতে আসে অ্যাসেম্বলির। আমি তখন দেখে অবাক হয়ে যাই বিরূপাক্ষ কে করে সেখানে এলো। যখন তার সাথে করমর্দন করতে যায়, তখন তার হাতে কড়া তামাকের গন্ধ। আমি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, আমি এই নেশার বিভিন্ন রোগী চিকিৎসা করি। আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে যেটা হলো আরো অবাক করা কাণ্ড, তারপরে তিনি চলে গেলেন জুনিয়র ডাক্তারদের নিয়ে, বলে দাদা না স্যার একটু এন্টারটেনমেন্ট করাতে নিয়ে যাচ্ছি জুনিয়র ডাক্তারদের। আমি বুঝে গেলাম যে এই যে ট্রোজান ভাইরাসগুলো ঢুকতে শুরু করলো, একের পর এক মেডিকেল কলেজে এরা সিন্ডিকেট রাজ চালাবে। তাই আজকে হারাধনের একটি ছেলে শুধুমাত্রকে গ্রেপ্তার করা আছে, বাকি 9টি ছেলে যারা আছেন আমরা ক্যাটাগরিক্যালি তাদের নাম ব্যর্থহীন ভাষায় বলেছি। যে ডক্টর সুশান্ত রায়, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি, এছাড়া প্রফেসর সুরিতা পাল, তারও যোগাযোগ রয়েছে এর মধ্যে, বিশ্বাস করি আমরা। এবং আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের বর্তমান যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, আমরা সকলেই জানি যে তাকে কিভাবে প্যানেলটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণরূপে নতুন একটা প্যানেলের মাধ্যমে এই বর্ধমান থেকে তাকে তুলে আনা হলো আর আমাদের স্বাস্থ্য ভবনে। এছাড়াও রয়েছেন মালদা থেকে ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর সৌরভ পাল, ডক্টর মুস্তাফিজুর রহমান, যিনি মিদনাপুর মেডিকেল কলেজ থেকে, ডক্টর শুভঙ্কর ঘোষ, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম কল্যাণী হসপিটাল। এরা দিনের পর দিন যেভাবে জুনিয়রদের থ্রেট করেছে, সেই থ্রেট সিন্ডিকেটের অবলুপ্তিকরণ না হলে আমরা গোড়া থেকে এই সমস্ত যারা সরীসৃপ রয়েছে, যে এই সমস্ত যারা আর্থপট রয়েছে, তাদের আমরা উৎখাত করতে পারবো না। একদম একদম। রঞ্জনবাবু, আমি সন্ময়দার কাছে যাচ্ছি। সন্ময়দা, আপনি শুনলেন ইন্দিরা মুখার্জি আজ কি বললেন? কোনো প্রেস কনফারেন্স করার তো আজকে বিষয় নেই, মানে কোনো পয়েন্ট নেই। তার মানে অভিজ্ঞদের ব্যাপারটা ঠিক না। আমি ময়ূক প্রথমেই বলি, ইন্দিরা মুখোপাধ্যায়কে আমি এককভাবে রেসপন্সিবল বলবো না, কারণ তাকে শি হ্যাজ বিন ব্রিফড বাই বা ডিরেক্টেড বাই বিনীত গোয়েল যে এই স্টেটমেন্টগুলো আজকে দিন। আপনারা দেখেছেন যখন ইন্দিরা মুখোপাধ্যায় এক একদিন স্টেটমেন্ট করছেন, প্রেস কনফারেন্স ছেড়ে উঠে গিয়ে টেলিফোনে হ্যাঁসার হ্যাঁসার করছেন, অর্থাৎ ডিরেকশনটা আসছে সেই অনুযায়ী স্টেটমেন্ট দিচ্ছে। আমি 3টে স্পেসিফিক তথ্য দেবো অভিজ্ঞদের ব্যাপারে, যেটা ময়ূক তোমরা বলছো। আমি পরিষ্কার বলছি, টিএমসিপি ছাত্র পরিষদের অভিজ্ঞ একজন মেম্বার, তাকে আজকে রিজাইন করানো হচ্ছে, মানে তাকে করা হয়েছে, ডিথ্রোন করা হয়েছে। কেন করা হলো, টিএমসিপি করলো কেন? তার কারণ বুঝতে পেরেছেন যে হি ইজ অভিজ্ঞ, আলটিমেটলি প্লেস অফ অর্গানিসে গিয়েছিলেন, এবার ধরা পড়ার জায়গা এক। দ্বিতীয়ত হচ্ছে চাদর নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় বারবার বলে গেছেন নীল, অথচ আমরা মৃতা ডাক্তার কন্যার মার মুখ থেকে শুনেছি আমরা যখন গেছি সবুজ চাদর।
অর্থাৎ সেখানেও একটা ধোঁয়াশা রয়েছে। আমি কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায়ের কথা বিশ্বাস করব না, একজন সন্তানহারা মার কথাই বিশ্বাস করব। যে কোনো মানুষ বিশ্বাস করবে ওই পরিস্থিতিতে তিনি মিথ্যে কথা বলতে পারেন না, সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে যে তিনি পরিষ্কার বলেছেন আমি সবুজ চাদর দেখেছি। তার মানে চাদর নিয়েও ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট, প্লেস অফ অকারেন্স নিয়ে কী মিথ্যাচারিতা পুলিশ করেছে। আমি বলছি বিনীত গোয়েলের কেন স্টেপ ডাউন করানো উচিত, তার কারণ প্লেস অফ অকারেন্স নিয়ে কী বললেন, যে ছবিটা দেখালেন ময়ূর তোমরা দেখালে, সেখানে ওই ছবিটার বাঁদিকে বেগুনি রঙের জামা পরা ছবিটাকে ক্রপ করা হয়েছিল, মনে আছে তোমার? ঠিক। সেই ক্যারেক্টারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা বলুন, ডিসি সেন্ট্রাল তিনি ছবি ক্রপ করছেন, ক্রপ কিসের জন্য দরকার হয়? আমরা সেই ছবি দেখাচ্ছি। বাদ দেওয়া। ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন যে প্লেস অফ অকারেন্সে বহিরাগত ছিল না, তার মানে বেগুনি শার্ট পরা যে মানুষটি, সেই মানুষটি যে বহিরাগত সেটা বুঝতে পেরেই সেই ছবিটাকে ক্রপ করেছিলেন। আমি তো বলছি শাস্তি ইন্দিরা মুখোপাধ্যায়ের হওয়া উচিত এই ধরনের তথ্যকে বিকৃত করার জন্য, ছবিটাকে ক্রপ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। স্বীকার করতে অসুবিধে কী ছিল? হ্যাঁ ইনি বহিরাগত ঢুকেছিলেন, একজন ঢুকেছিলেন, আমরা পরে খেয়াল করেছি, ব্যাপারটা বললে মিটে যেত সমস্যাটা। অথচ যেটা আগে মিডিয়াতে দেখিয়ে দিয়েছে সেইটাকে ইন্দিরা মুখোপাধ্যায় ছবিটা দেখিয়ে, তোমরা ছবিটা আরেকবার দেখাও, দেখবে সেই বেগুনি শার্ট পরা ভদ্রলোক। ঠিক ঠিক। এবং তার পাশাপাশি আজকে অতি সক্রিয় পুলিশ হঠাৎ করে ব্যাকফুটে চলে গেল। তার মানে কি দেওয়াল লেখন সেটা পড়তে পারছে পুলিশ, এবং পুলিশ দেওয়াল লিখনটা পড়তে পারছে বলেই প্রথমে পুলিশ ব্যারিকেড, লৌহ কপাট এই সমস্ত কিছু দিয়ে আটকানোর চেষ্টা করলো। এমনকি মিডিয়ার আমাকেও বললো আপনি ওপারে যাবেন না, আমি জানি না ওপারে কি ছিল, হিংসুটে দৈত্যের বাগান বোধহয় যেখানে ঢোকা যাবে না, আমারই তো শহর, আমারই তো রাজপথ, আপনি ঢুকবো না কেন কেন এই প্রশ্নটা করেছিলাম। দেখুন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো এবং এখানেই রিপোর্টিংটা করব। এবং ও পাশে দেখো, তুমি একবার ছবি দেখানোর জন্য বলবো, এই হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন নিশ্চয়ই আক্রমণ করেছে, নিশ্চয়ই কোনো বড় কোনো মিলিটারি সংগঠন আক্রমণ করেছে। আমি দেবুকে বলবো না যাওয়ার জন্য, কারণ ওপারে নিশ্চয়ই কোনো সন্ত্রাসবাদী সংগঠন আক্রমণ করছে। এবং এই সেই ছবি, যে ছবি এখনও পুলিশ এখন এই মুহূর্তে ব্যারিকেডিং করে সাংবাদিকদেরও আটকে দিচ্ছে, কারণ ওপারে যাওয়া যাবে না, ওপারে নিশ্চয়ই নিষিদ্ধ কিছু থাকে যে কারণে ওপারে যাওয়া যাবে না। সেই ছবিগুলো একমাত্র লাইভ এই মুহূর্তে আছে। বড় ঐতিহাসিক দিন, এই দিনে ওপারে কি আছে কেউ জানে না, কিন্তু কিছু তো আছে, ওপারে ভূত আছে, প্রেত আছে, কেউ জানে না। কিন্তু যে কারণে সাংবাদিককে আটকে দেওয়া হচ্ছে, ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, লৌহ প্রাচীর রাখা হচ্ছে এবং 22 জনকে ছাড়া হচ্ছে। জবাব বাংলার মানুষ চায়। একটু একটু করে ওপারে দেখানোর জন্য খুব বেশি গার্ডরেল থাকতে পারে না যখন সাধারণ মানুষ কথা বলে, এবং সেই গার্ডরেলে সাংবাদিক বা মানুষকে আটকানোর হয়তো প্রচেষ্টা চলে। কিন্তু দেখো এই মুহূর্তে ওপারে আটকানো হলো, এপারে সাংবাদিক হিসাবে যে কাজটা করছি সেই কাজটাই আমাদের করতে হচ্ছে। পুলিশকেও বুঝতে পারছি পুলিশের কাজটা করতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে মানুষ যে গার্ডরেল মানুষের জন্য, মানুষের টাকায় কেনা গার্ডরেল মানুষের জন্য আটকানোর জন্য ব্যবহার হয়েছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে।